বাংলাদেশে গৃহকর্মী নির্যাতন। বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজের একটি পরিসংখ্যানে দেখা যায় যে বাংলাদেশে মোট 4 লক্ষের উপরে গৃহকর্মী রয়েছেন যারা বিভিন্ন বাসাবাড়িতে কাজে ব্যস্ত রয়েছেন। দেখার বিষয় হলো গৃহকর্মী সাধারণত কারা হয়। আমাদের সমাজের অল্প স্বল্প এবং নিম্ন ও দরিদ্র শ্রেণীর মানুষের ফ্যামিলিগুলো থেকে আসলে গৃহকর্মীর যেই যোগান রয়েছে বাংলাদেশে সেটা সাধারণত পাওয়া যায়। সাধারণত বাসাবাড়িতে কারা গৃহকর্মী রাখেন? সমাজের বিত্তবান, ধনী, সরকারি চাকরিজীবী সহ বিভিন্ন সামর্থ্যবান মানুষরাই বাসাবাড়িতে গৃহকর্মী রাখেন। গৃহকর্মী নির্যাতন বাংলাদেশে একটি প্রকোপ আকার ধারণ করেছে। এর তালিকায় রয়েছে সমাজের উচ্চবিত্ত ক্রিকেটার শাহাদাত হোসেনের মতো মানুষ থেকে শুরু করে সমাজের পুলিশের বড় অফিসার, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী এবং কি ধনাঢ্য ব্যক্তিদের তালিকা। নির্যাতনের মাত্রা কতটুকু ভয়াবহ হতে পারে আপনি এই ছবিগুলো দেখলেই বুঝবেন, যেখানে সমাজের বিত্তবান মানুষরা তাদের বিভিন্ন প্রয়োজনে এই মানুষগুলোর উপর কতটা নির্মম, কঠোর, অমানবিক আচরণ করতে পারে, যাদের কাছে এই গৃহকর্মীরা মানুষ নয়, সমাজের একটা নরকীট বা পতঙ্গের মতোই তাদের কাছে তাদের তুলনা করা হয়। গৃহকর্মী নির্যাতনের আইনি শাসন কি? 2017 সালে হাইকোর্ট থেকে একটি মনিটরিং সেল গঠন করা হয় যে আইনে গৃহকর্মী নির্যাতনের জন্য জেল এবং জরিমানা হয়ে থাকে, কিন্তু আসলে এটা কতটুকু বাস্তবায়ন হয় সেটা হচ্ছে কথা। আসসালামু আলাইকুম, আমি নাইম। মাঝে মাঝে সামাজিক বিভিন্ন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলি। সামাজিক বিষয়গুলো যেগুলো অকারেন্সমূলক থাকে, কথা না বলে পারি না। তো ভিডিওর এতক্ষণ আপনারা যেটা দেখছিলেন যে আমাদের বাংলাদেশে গৃহকর্মী নির্যাতনের যে বর্তমান পরিস্থিতি আর এর সাথে কারা জড়িত তাও দেখলেন। এখন এই সব সমস্যার সমাধান আসলে কোথায় হবে? আইনে সুনির্দিষ্ট কোনো নীতিমালা এখন পর্যন্ত ওইভাবে প্রণয়ন করা হয়নি। এখন দেখা গেছে আইন থাকার পরেও অনেক ক্ষেত্রে যেটা হয়েছে বা আমরা টেলিভিশনে দেখেছি যে আসামিদের পুলিশ খুঁজে পায় না। আবার যদিও অ্যারেস্ট হয়, ক্রিকেটার শাহাদাতের মতন যারা বড় বড় ক্ষমতাধর ব্যক্তি বা যারা পুলিশের বড় বড় অফিসার বা যারা সমাজের ক্ষমতাধর ব্যক্তি, তারা কিন্তু ছুটে যাচ্ছে। কারণ হচ্ছে যারা ভিকটিম, যারা মানে নির্যাতিত ফ্যামিলি, তারা হচ্ছে দরিদ্র ফ্যামিলি। আর বাংলাদেশে আমাদের দরিদ্র মানুষের জন্য আইন কখনো সমান হয় না ক্ষমতাধরদের সাথে। তো সেই কারণে আমার মনে হয় যে এটার একটা, আমার ব্যক্তিগত চিন্তা থেকে বলছি, যে একটা অর্গানাইজেশন করা উচিত, যে অর্গানাইজেশনের মাধ্যমে, যে সংগঠনের মাধ্যমে যাদের গৃহকর্মীর প্রয়োজন হয় সেটা হবে জেলা ভিত্তিক, থানা ভিত্তিক। প্রতিটা থানায় তাদের একটা নির্দিষ্ট অফিস থাকবে বা অনলাইনে একটা সাইট থাকবে যে আমার একজন গৃহকর্মীর প্রয়োজন, আমি ওই সাইটে অ্যাপ্লিকেশন করব। ওই সাইটে অ্যাপ্লিকেশন করার পরে ওইখানে কিছু রুলস থাকবে আর বাচ্চাটার মনিটরিং এর দায়িত্বে থাকবে ওই অর্গানাইজেশন। এখন বিনিময়ে ওই অর্গানাইজেশন প্রয়োজনে যে একটা গৃহকর্মীর যদি মাসিক বেতন 5,000 টাকা হয় বা 2,000 টাকা হয়, ওইখান থেকে তারা নামমাত্র কিছুটা অংশ প্রয়োজনে কেটে নেয়। তারপরে বাচ্চাটার একটা তার নিরাপত্তার বিষয়টা তখন সামনে চলে আসবে। যে একটা বাচ্চাকে আপনি যদি, কথার কথা, আমি একটা গৃহকর্মী নিলাম ওই অর্গানাইজেশনের মাধ্যমে, তখন ওই অর্গানাইজেশন থেকে হয়তো মাসে একদিন হোক বা 2 মাসে একদিন হোক বা সপ্তাহে একদিন হোক বাচ্চার সাথে কন্টিনিউ যোগাযোগ করা হবে, তার সুবিধা অসুবিধা সম্পর্কে জানা হবে। তো যদি দেখা যায় যে বাচ্চার সমস্যা আছে, তখন ওই ফ্যামিলির বিরুদ্ধে ওই অর্গানাইজেশন থেকেই আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর যখন একটা অর্গানাইজেশন হয়ে যাবে তখন সেটা একটা শক্ত অবস্থানে যাবে, যেটা সামাজিক একটা স্বীকৃতি পাবে, সমাজের ক্ষমতাধর ব্যক্তিদের সাথে টক্কা দিতে পারবে। আর শিশুদের ফ্যামিলি যারা আছে, গৃহকর্মীদের ফ্যামিলি যারা দরিদ্র ফ্যামিলি, নিজ থেকে ব্যক্তিগতভাবে যদি আপনি কোনো ফ্যামিলিতে আপনার সন্তানকে দেন, যখন নির্যাতনের শিকার হয়, আপনি আইনিভাবে তাদের সাথে বা সামাজিক কোনোভাবে পাত্তা পাবেন না। সো একটা অর্গানাইজেশন করা উচিত, আর অর্গানাইজেশনের মাধ্যমেই কিছু রুলস করা উচিত। এখন মানবাধিকার সংগঠন নামে অনেকগুলো সংগঠন আছে, কিন্তু বেসিক্যালি তাদের কোনো কাজকর্ম নাই, আজ এটা মানে টিভিতে সাক্ষাৎকার দেওয়া ছাড়া। সো আমার মতে যে এই বাচ্চাদের দিক থেকে বাংলাদেশের বিভিন্ন সামাজিক সংগঠনগুলো কাজ করেন, তাদের উচিত যে বাচ্চাদের একটা তালিকা করা, কোথায় কোন বাচ্চাটা কাজ করবে, কোন ফ্যামিলিতে, তাদের কন্ট্যাক্ট নাম্বার, বাচ্চাদের সাথে প্রয়োজন অফিস থেকে যোগাযোগ, এই ধরনের ব্যবস্থাগুলো সিকিউর করা। তাহলে হবে কি, যে একটা বাচ্চা যখন একটা ফ্যামিলিতে কাজে যাবে, যে ফ্যামিলি নিবে তারাও সাবধান থাকবে যে না, বাচ্চাটাকে টাচ করলে, অন্যায়ভাবে অত্যাচার করলে অর্গানাইজেশন থেকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, বাচ্চাটাও মানসিক শান্তি পাবে, বাচ্চার ফ্যামিলিও নিশ্চিন্ত থাকবে, আর সর্বোপরি এই দেশের একটা সন্তান নিশ্চিন্ত থাকবে। আমার মনে হয় যে এখন সময় এসেছে এই বিষয়টা নিয়ে গুরুত্ব দেওয়া উচিত, আমাদের মতো কাউকে এগিয়ে আসা উচিত। তো যদি আমার মনে হয় যদি কেউ এটা নিয়ে এগিয়ে না আসে, আমি হয়তো ভবিষ্যতে ইনশাল্লাহ এরকম একটা প্ল্যানিং আছে আমার, তো যদি আপনাদের সাপোর্ট পাই এরকম কিছু করব। আর যদি কোনো মহান ব্যক্তি থাকেন যে বাংলাদেশে এই কাজগুলো করতে পারবেন, আমার মনে হয় যে আমাদের এগিয়ে আসা উচিত এরকম একটা সংগঠন করে। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আমার বিভিন্ন ধরনের ভিডিও দেখতে আমার সাথে আমার ফেসবুকে কানেক্ট থাকবেন। ভালো থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।